প্রিয় ছাত্রছাত্রী, তোমাকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। দেখো, আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম সে চ্যাপ্টারটির নাম ছিল তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, এবং এই চ্যাপ্টারের অন্তর্গত লাস্ট ক্লাসে আমরা তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল পর্যন্ত আলোচনা করেছিলাম। ইলেকট্রিক ডাইপোল কী জিনিস ছিল? ইলেকট্রিক ডাইপোল ছিল যে যদি দুটো বিপরীত আধান, মনে করো একটা পজিটিভ আধান আর একটা মনে করো নেগেটিভ আধান, একটা নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে যদি রাখা থাকে, একটা পজিটিভ আধান মনে করো এখানে প্লাস কিউ আধান আছে, এখানে মাইনাস কিউ আধান আছে, এদের যদি একটা নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে রাখা থাকে, তাহলে এই যে সিচুয়েশনটা বা এই যে সিস্টেমটা সেটাকে বলা হয় ডাইপোল। ওকে, আর ডাইপোল মোমেন্ট কি জিনিস ছিল? ডাইপোল মোমেন্ট ছিল এই দুটো আধানের মধ্যে যে কোনো একটা আধান এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব তার গুণফলকে আমরা ডাইপোল মোমেন্ট বলেছিলাম, তাই না? পি ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু আর। আমরা অ্যাকচুয়ালি ধরেছিলাম যে এই যে ডিস্টেন্সটা ছিল সেটাকে আর ধরে নিই, এটাকে 2L ধরেছিলাম। তাহলে সেক্ষেত্রে কী হবে? পি ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু 2L। বেসিক কথা হলো যে দুটো আধান, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ আধান, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব একটা নির্দিষ্ট দূরত্ব যদি রাখা থাকে, তাহলে ডাইপোল মুভমেন্ট পি ইজ ইকুয়ালস টু যে কোনো একটা আধানের সংখ্যামান এবং তাদের মধ্যবর্তী দূরত্ব। ওকে, এটা ছিল একটা সহজ ভাষায় আর কি ডাইপোল মুভমেন্ট। এবার যদি তোমাকে কোনো একটা ডাইপোল দেওয়া থাকে, থাকলো দিয়ে তোমাকে বলবে যে এই ডাইপোলটার বা এই যে দ্বিমেরুটার দেওয়া আছে, এই দ্বিমেরুটার বিভিন্ন পজিশনের জন্য তোমাকে ক্ষেত্র প্রাবল্য বের করতে দেবে। মানে কি? মানে হলো, মনে করো এইখানে একটা দ্বিমেরু দেওয়া আছে, ঠিক আছে, যারা এখানে মনে করো মাইনাস কিউ, এখানে মনে করো প্লাস কিউ আধান আছে, দিয়ে তোমাকে বলা হলো এইটা তো একটা ডাইপোল যার মাঝের দূরত্ব 2L। এই ডাইপোলটা থেকে কিছু দূরে অক্ষ বরাবর কিছু দূরত্বে একটা পয়েন্ট তোমাকে বললো পি নাও, নিয়ে এই পয়েন্টে এই ডাইপোলটার দরুন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা ক্যালকুলেশন করো। বা মনে করো সেরকম না দিয়ে তোমাকে বললো যে এইটা একটা ডাইপোল, এই ডাইপোলের লম্ব অক্ষ বরাবর একটা পয়েন্ট, এখানে একটা পি পয়েন্ট ধরতে বললো, দিয়ে বললো এই পয়েন্টে এই ডাইপোলটার দরুন ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা ক্যালকুলেশন করো। আবার সেরকম না দিয়ে তোমাকে দিতে পারে যে আরবিট্রারি পজিশনের জন্য বা যে কোনো জায়গায় একটা ডাইপোলের জন্য যে কোনো জায়গায় র্যান্ডামলি মনে করো এখানে একটা পয়েন্ট দিল, দিয়ে বললো যে এরকম একটা র্যান্ডাম পয়েন্টে ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা ক্যালকুলেশন করো। তাহলে এইভাবে মোটামুটিভাবে আমাদেরকে 3টে কেস করতে হবে, ঠিক আছে? তো আমরা প্রথম কেসের দিকে আসি। ফার্স্ট যে কেসটা নিয়ে আমরা আলোচনা করব, কেসটাকে কি বললাম? কেসটা হচ্ছে যে দ্বিমেরু অক্ষের উপরে স্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। তাহলে ফার্স্ট যে কেসটা করব আমরা সেটা কি? ফিল্ড ইন্টেন্সিটি at a point on the axis of a dipole। এর মানে কি? এর মানে হলো দ্বিমেরু অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। ওকে, তাহলে আমরা দ্বিমেরু অক্ষের উপর কোনো একটা যদি পয়েন্ট থাকে, সেই পয়েন্টের উপর অবস্থিত যে কোনো একটা পয়েন্টে ক্ষেত্র প্রাবল্য কীভাবে নির্ভর করে সেটা আমরা করার চেষ্টা করব। তার মানে কি? মানে হলো, মনে করো যে আমি এখানে একটা দ্বিমেরু নিলাম। দ্বিমেরু কি অলরেডি আমি বললাম যে দুটো সমান পরিমাণ যদি চার্জকে একটা নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে যদি রাখি, মানে কি এখানে মাইনাস কিউ চার্জ নিলাম, এখানে মনে করো প্লাস কিউ চার্জ নিলাম, এদের মধ্যবর্তী দূরত্ব আমি কি বললাম? L, 2L। ক্লিয়ার? তাহলে এটা কি হলো? ডাইপোল। এবার তোমাকে বলেছে ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট অন দ্য অ্যাক্সিস অফ এ ডাইপোল। তার মানে ওর অক্ষ কোনটা? এইটা।
তাহলে এই অক্ষ বরাবর কোনো একটা পয়েন্টে বের করতে বলেছে। তাহলে অক্ষ বরাবর মনে করো এইখান দিয়ে গিয়ে এইখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটার নাম দিলাম আমি পি। এই পি পয়েন্টে ডাইপোল মোমেন্ট বা ক্ষেত্র প্রাবল্য কত হয় সেইটা আমাকে ক্যালকুলেশন করতে বলেছে। ওকে, তাহলে সেইটা যদি আমাকে ক্যালকুলেশন করতে বলে তাহলে সেটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব, চলো আমরা একটু জানার চেষ্টা করি। একটা জিনিস মাথায় রাখবে, এইটাকে যদি 12 ধরেছি তাহলে এর মধ্যবর্তী একটা পয়েন্ট থাকবে নিশ্চয়ই, এইটা মনে করো, এই পয়েন্টটাকে আমি ও নাম দিলাম। এই মধ্যবর্তী যে পয়েন্টটা আছে ডাইপোলটার, সেটা থেকে এই যে পি পয়েন্ট আছে সেইটার দূরত্বটাকে ধরা হয়েছে আর। ওকে, তাহলে দেখো ছবিটা কি ক্লিয়ার হলো সবার কাছে? আমি কি বললাম যে এইটা একটা ডাইপোল, এই ডাইপোলটার ক্ষেত্রে কি, এক ডাইপোলের ক্ষেত্রে কি হয়, সবসময় দুই দিকে সমান পরিমাণ আধান থাকে, কিন্তু একটা ধনাত্মক হলে আর একটা ঋণাত্মক হয়। তাহলে দেখো একটা মাইনাস কিউ আধান আছে, এখানে একটা প্লাস কিউ আধান আছে। আধান দুটোর মধ্যে একটা নির্দিষ্ট দূরত্বে থাকে আধান দুটো। তাহলে আমরা কি দূরত্ব ধরেছি না আধান দুটো 2L দূরত্বে আছে। ওকে, এবার এই ডাইপোলটার মধ্যবর্তী একটা পয়েন্ট আছে যেটা হলো ও, এই ও থেকে একটা আর দূরত্বে পি একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টে এই ডাইপোলটার জন্য ক্ষেত্র প্রাবল্য কত সেটা আমরা ক্যালকুলেশন করতে চাইছি। ওকে, তো দেখো এই যে ক্যালকুলেশনটা সেটা দুটো পদ্ধতিতে করা যায়, একটা সিজিএস সিস্টেমে করতে পারি আর একটা করতে পারি আমরা এসআই সিস্টেমে কেমনভাবে হয়। তো চলো প্রথমে আমরা সিজিএস সিস্টেমের ক্ষেত্রে কিভাবে হয় সেটা দেখে নিই, তারপর আমরা এসআই পদ্ধতির ক্ষেত্রে দেখব। আচ্ছা, আমাকে একটা জিনিস লজিক্যালি বলো যে এইখানে একটা পয়েন্ট আছে যেটাকে পি পয়েন্ট বলেছি। পি পয়েন্টে মনে করো আমি যদি একটা একক ধনাত্মক আধান রাখি, তাহলে এটাকে টেস্ট চার্জ বলা হয়। তাহলে এই যে ধনাত্মক যে চার্জটা রাখা আছে তার উপরে এই কিউ চার্জ কিছু পরিমাণ বল প্রয়োগ করবে, সেটা হতে পারে আকর্ষণ বল, হতে পারে বিকর্ষণ বল। আবার এই মাইনাস কিউ চার্জও কী করবে, এর উপরে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। এবার ঘটনা হলো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই চার্জটার দরুন যেহেতু চার্জ দুটোর মান সমান, তাহলে তুমি আমাকে বলো যে এই চার্জটার দরুন এর উপরে ক্রিয়াশীল বল আর এই চার্জটার দরুন এর উপরে ক্রিয়াশীল বল কোনটা বেশি হবে। সে প্লাস মাইনাস যাই হোক না কেন, কিন্তু সংখ্যামান কোনটা বেশি হবে। দেখো যেহেতু আমরা জানি যে কুলম্বের সূত্র অনুসারে যত ডিস্ট্যান্স বাড়ে তত বল কমে, তাহলে স্বাভাবিকভাবে এই পয়েন্টের তুলনায় এই পয়েন্টের ডিস্ট্যান্সটা দেখো বেড়ে যাচ্ছে, বাড়ছে কি না? এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যা ডিস্ট্যান্স, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্ট্যান্স তুলনামূলক বেশি। তার মানে এই পয়েন্টের জন্য ক্রিয়াশীল যে বলটা হবে সেটা অবশ্যই এই পয়েন্টের জন্য ক্রিয়াশীল বলের থেকে বেশি হবে। বোঝা যাচ্ছে বিষয়টা? দেখো এখানে যদি ধনাত্মক আধান ধরে রাখি, তাহলে এই যে ধনাত্মক কিউ আধান আছে সে কী করবে, প্লাসে প্লাসে বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ যেটা করবে সেটা কোন দিক বরাবর হবে, এদিক বরাবর হবে, ঠিক কিনা? তাহলে এই আধানটার জন্য এর উপরে ক্রিয়াশীল যে ক্ষেত্র প্রাবল্য হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেটাকে আমরা E1 দিয়ে প্রকাশ করব। ওকে, আর এইটা যেহেতু মাইনাস আধান আছে আর এইটা যেহেতু প্লাস আধান আছে, তাহলে মাইনাস প্লাস কী করে, সবসময় আকর্ষণ করে। তাহলে এই আধানটা ধরুন এর উপরে ক্রিয়াশীল যে বলটা বা ক্ষেত্র প্রাবল্য যেটা কাজ করবে সেটা কি করবে, এই দিক বরাবর কাজ করবে। তার মানে সেটা হবে এই দিক বরাবর, সেটাকে আমরা নাম দেব E2। বোঝা গেল? এই হচ্ছে আমার ছবির গল্প। বাকি ক্যালকুলেশন এইটুকু যদি বুঝতে পেরে থাকো তাহলে বাকি জিনিসগুলো কিন্তু তোমার জন্য কোনো রকম প্রবলেমের হবে না। তো চলো আমরা ক্যালকুলেশনটা কমপ্লিট করে নিই। দেখো আরেকটা জিনিস মাথায় রাখবে যে এই যে মিডিয়ামটা মানে যে মাধ্যমে এই সিস্টেমটাকে রাখা আছে সেটার আমরা ধরে নিয়েছি শূন্য মাধ্যম নয়, সেই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা ধরে নিয়েছি কে। তাহলে কে তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট মাধ্যমে আমরা রেখেছি। ওকে, এবার আমি যদি তোমাকে বলি যে এই পয়েন্টে এটাকে মনে করো এ নাম দিলাম, এটাকে মনে করো বি নাম দিলাম, তাহলে বি পয়েন্টে যে আধানটা আছে তার দরুন এর ওপরে ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান আমরা কি বলেছি, E1 ধরেছি। তাহলে E1 এর মান কত হবে? তাহলে E1 এর মান কত হবে? দেখো আমরা কি জানি যে সিজিএস সিস্টেমের ক্ষেত্রে কি হয়, কিউ বাই কে আর স্কোয়ার হয়, কিউ বাই কে আর স্কোয়ার হয় ক্ষেত্র প্রাবল্য E ইজ ইকুয়ালস টু, তাই না?
তাহলে এটার ক্ষেত্রে আমরা তাই করব। তাহলে এটার ক্ষেত্রে চার্জ কত আছে না কিউ আছে বাই এই যে কে, কে কেন না মাধ্যমটার জন্য, যে মাধ্যমে রেখেছি তার জন্য কে আসছে, তাহলে কে হলো, তাহলে কিউ বাই কে। আর এবার কি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত, তাহলে বলো যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত। দেখো এই সেন্টার থেকে এর ডিস্টেন্স হলো আর, আর আমরা জানি সেন্টার থেকে এর ডিস্টেন্স হলো কি 12/2 মানে কি এল। তাহলে এইটার দৈর্ঘ্য যদি আর হয় আর এইটার দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এই দৈর্ঘ্যটা কি আর মাইনাস এল হবে না, তাহলে এটা হবে আর মাইনাস এল তার স্কোয়ার। কি সমস্যা হলো কিছু? কোনো সমস্যার কিছু নেই। তাহলে ইউনটা কি হলো যে বি বিন্দুতে যে আধান আছে তার দরুন পি বিন্দুতে আর কি ক্ষেত্র প্রাবল্যের মান, সেটা হলো কি কিউ বাই কে ইন্টু আর মাইনাস এল তার স্কোয়ার। এটা ডিরেকশন কোন দিক বরাবর হবে, যেহেতু এটাও প্লাস এটাও আমরা সবসময় টেস্ট চার্জকে কি ধরি, একটা পজিটিভ টেস্ট চার্জ ধরি, তাহলে এর উপরে ক্রিয়াশীল বল এই দিক বরাবর। তাহলে কোন দিক বরাবর বলবো, এই দিক বরাবর ব্যাখ্যা করব কিভাবে, ও থেকে পি বরাবর, তাহলে ও থেকে পি বরাবর, ঠিক আছে। এবার এই যে এ বিন্দুতে যে আধানটা আছে এই আধানটা নেগেটিভ, তাহলে এই আধানের দরুন এর উপরে ক্রিয়াশীল বল কোন দিকে হবে, এই দিক বরাবর হবে। এর মানটাকে আমরা ধরেছি কি E2, তাহলে E2 এর জন্য কি হবে, E2 এর জন্য সেম জিনিস হবে, সেম জিনিস কি হবে না কিউ বাই কে ইন্টু, এবার এইটা থেকে এইটার দূরত্ব কত, দেখো এই মাঝে থেকে এইটার দূরত্ব আর এইটুকুর দূরত্ব এল, তাহলে কি হবে আর প্লাস এল তার স্কোয়ার। এইটার ডিরেকশন কোন দিকে হবে, এই দিকে, এইদিকে মানে কি বলবে বলো, এটা বললে ওপি বরাবর, তাহলে এই দিক বরাবর কি হবে পিও বরাবর, জাস্ট উল্টো হবে, বোঝা গেল? এই হচ্ছে গল্প। হ্যাঁ, এবার কি যে তোমরা আবার বলো না যে স্যার এখানে মাইনাস যে আধানটা ছিল, তাহলে এই মাইনাস আধানটাকে এখানে মাইনাস লিখলেন না কেন, এখানে মাইনাস লিখিনি কারণ হচ্ছে ডিরেকশনটাকে আমরা দেখো এইভাবে ব্যাখ্যা অলরেডি করে দিয়েছি। ওকে, এবার তোমাদেরকে যেটা বলছিলাম যে এই বি বিন্দুতে যে আধানটা আছে, বি বিন্দুতে যে আধানটা আছে তার দরুন এর উপরে ক্রিয়াশীল বলটা এই এ বিন্দুতে যে আধান আছে তার তুলনায় বেশি হবে। তার মানে আমরা যদি দেখো যে একটা এই দিক বরাবর বল কাজ করছে আর একটা বল কাজ করছে তার বিপরীত দিক বরাবর, তাহলে নেট কত বল কাজ করছে সেটা যদি বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, যেটা বড় সেইটা মাইনাস যেটা ছোট সেইটা। তাহলে আমরা ধরে বুঝতে পারছি যে E1 এর মানটা বড় হবে E2 এর তুলনায়। তাহলে আমরা নিট যে বলটা পি বিন্দুতে কাজ করছে সেটার মান কত, পি বিন্দুতে লব্ধি বলের মান কত হবে বলো, পি বিন্দুতে যে লব্ধি বল হবে সেটা ই ধরলে ই ইকুয়ালস টু কত E1 মাইনাস E2 হবে, বুঝা গেল? তাহলে E1 মাইনাস E2 যদি করি, E1 এর মান কত কিউ বাই কে ইন্টু আর মাইনাস এল তার স্কোয়ার, মাইনাস E2 এর মান কত কিউ বাই কে ইন্টু আর প্লাস এল তার স্কোয়ার, বোঝা গেল? এবার এখান থেকে যদি আমি কিউ বাই কে যদি কমন নিই তাহলে নিচে কি থাকবে আর মাইনাস এল তার স্কোয়ার ইন্টু আর প্লাস এল তার স্কোয়ার, তাই না? এটার লসাগু হয়ে যাবে, লসাগু হয়ে গেলে ওপরে কি যাবে আর প্লাস এল তার স্কোয়ার মাইনাস আর মাইনাস এল তার স্কোয়ার হবে। দেখো এগুলো বাচ্চাদের জিনিস, অত ডিটেলসে যাওয়ার কিছু নেই। তাহলে কিউ বাই কে থাকলো, এটার ক্যালকুলেশনটা যদি আমরা সম্পূর্ণ করি তাহলে কী হবে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার আবার হোল স্কোয়ার, তার মানে হলো কি আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার ছিল যেহেতু থেকে গেল। আচ্ছা উপরের পার্টটা কী হবে দেখো, উপরের পার্টটা আমি যদি খুলে লিখি এ স্কোয়ার প্লাস 2RL প্লাস এল স্কোয়ার, আর এখানে একটা মাইনাস সাইন আছে, তাহলে প্রত্যেকটা যে টার্মগুলো প্লাস হবে সেগুলো মাইনাস হয়ে যাবে আর যেগুলো মাইনাস থাকবে সেগুলো প্লাস হয়ে যাবে। তাহলে কি হবে আর স্কোয়ার মাইনাস হবে, মাইনাসটার জন্য প্লাস হয়ে গেল 2RL প্লাস এল স্কোয়ার হওয়ার কথা এখানে মাইনাস এল স্কোয়ার হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার দেখো এখানে যদি দেখো তাহলে কোন কোন টার্মগুলো কাটাকাটি যাবে সেগুলো তোমরা একটু বলে দাও আমাকে। এখানে যে টার্মগুলো কাটাকাটি যাবে সেটা হচ্ছে এখানে আর স্কোয়ার আছে পজিটিভ
দেখো নেগেটিভ আর স্কোয়ার, এল স্কোয়ার পজিটিভ এল স্কোয়ার নেগেটিভ, কাটাকাটি হয়ে গেল। তাহলে উপরে 2RL আর এখানে 2RL, তার মানে কি থাকলো 4RL থাকলো নাকি। চলো পরের পেজে যাই আমরা। তাহলে উপরে কি থাকলো একবার দেখে নাও, আমি লিখে দিই, এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, উপরে থাকলো কি Q/K ইন্টু 2RL প্লাস 2RL মানে কি 4RL বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, এইটুকু থাকলো। ওকে, এবার আমরা পরের পেজে যাচ্ছি। দেখো আমরা তাহলে যে নেট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই যে কষ্ট কত পেলাম। এবার এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে দেখো আমি একটু ভেঙে লিখতে চাই, কিভাবে লিখবো সেটা তোমরা দেখো। কে ইন্টু আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার থাকলো। এবার ওপরের যে টার্মটা আছে সেটা দেখো, আমি এটাকে লিখতে পারি কিউ ইন্টু 12, কিউ ইন্টু 12 লিখলাম ইন্টু 2R। দেখো যেটা ছিল সেটাই লিখেছি, 4RL ছিল, তাহলে 2 দুগুণে 4, আর এল গুণ করলে RL, তাহলে 4RL থাকলো, কিউ ছিল কিউ থাকলো। তাহলে দেখো কিউ ইন্টু 2L থাকলো। আমি কি বলেছিলাম যে এইখানে যদি একটা চার্জ, এখানে যদি একটা চার্জ থাকে, একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ থাকে, তাদের মাঝের ডিস্টেন্স যদি 2L হয়, তাহলে তড়িৎ ক্ষেত্র ওর যে তোমার ডাইপোল মুভমেন্ট যেটা ছিল পি ইকুয়ালস টু কি ছিল কিউ ইন্টু 12 ছিল না। তাহলে আমরা কি এই কিউ ইন্টু 12কে লিখতে পারি কি পি, তাহলে কি লিখতে পারি 2PR বাই কে ইন্টু আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এটা হচ্ছে এই যে রাশিটা পেলাম, এটাই হচ্ছে যে এই যে ডাইপোলটার জন্য, এই যে দ্বিমেরুটার জন্য এরকম একটা পয়েন্টে ওর অক্ষ বরাবর যে কোনো একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, এটা সিজিএস সিস্টেমে। ওকে, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কোন দিক বরাবর কাজ করবে, তাহলে নিট তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা সেটা কাজ করবে এই দিক বরাবর। ওকে, তাহলে এটা কোন দিক বরাবর, ওপি বরাবর কাজ করবে। ওকে, আচ্ছা এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে। জিনিসটা কি, জিনিসটা হলো যে যদি আমরা ধরে নিই এই যে ডাইপোলটার যা লেন্থ বা দৈর্ঘ্য, তার তুলনায় যদি এই আর এর দৈর্ঘ্য মানে কি যে পয়েন্টটা ধরেছি তার ডিস্টেন্সটা যদি অনেক বেশি হয়, তাহলে কি হয় দেখো। যদি আমি কি বললাম, এটাকে নোট বলে লিখে রাখতে পারো। নোট কি বলছি যে এই যে ডিস্টেন্স যেটা আর আছে, আরটা যদি এল এর তুলনায় মাছ গ্রেটার দেন যদি এল হয়, মানে কি প্রায় ধরো এল এর থেকে 10 গুণ বা তার বেশি হয়, এল এর 10 গুণ বা তার বেশি যদি হয় আর এর মানটা, তাহলে তখন কি হয় যে আমরা ধরতে পারি যে আর মাছ গ্রেটার দেন এল। তাহলে কি হবে, আর স্কোয়ারটা তুলনামূলক অনেক বেশি হবে এল স্কোয়ারের তুলনায়। মানে জিনিসটা বোঝো, মনে করো আর এর মান আমরা ধরলাম 10, ওকে, আর এল এর মান ধরলাম মনে করো, বা আর এর মান ধরো 12 ধরো, আর এল এর মান ধরো 2। মানে একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আর এর মান যদি 12 হয়, এল এর মান যদি 2 হয়, তাহলে আর এর স্কোয়ার মানে কি 12 144, আর এল এর স্কোয়ার কত 4। তাহলে দেখছো আর এর মান যদি এল এর থেকে বেশি হয়, তাহলে সেই জন্য এর স্কোয়ার করলে আবার আরও ওদের মধ্যে পার্থক্যটা আরও বেশি হয়ে যাচ্ছে, বুঝলে। তাহলে পার্থক্যটা যদি আরও বেশি হয়ে যায়, তখন কি করতে পারি আমরা, যে কোথাও যদি সেরকম সিচুয়েশান থাকে, তাহলে আমরা সেই টার্মটাকে নেগলেক্ট করে দিতে পারি। কীরকমভাবে নেগলেক্ট করতে পারি দেখো, এর যে টার্মটা আছে, এর টার্মটা কি আছে, ই ইজ ইকুয়ালস টু 2PR বাই কে ইন্টু আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার আছে, তাই না। তাহলে এই টার্মটাতে দেখো যদি আর যদি মাছ গ্রেটার দেন যদি এল হয়, তখন কি হবে। আচ্ছা, এটা স্কোয়ার ছিল না একটা, হ্যাঁ স্কোয়ার ছিল, স্কোয়ারও হবে। তাহলে কি হবে, তাহলে এই টার্মটা থেকে আমি এল স্কোয়ারটাকে নেগলেক্ট করে দিতে পারি। নেগলেক্ট যদি করে দিই তাহলে কি হবে দেখো, 2PR বাই কে ইন্টু আর টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে উপরের আর নিচের আর কাটা গেলে 2P বাই কে আর কিউব পাবো, ওকে।
এটা হচ্ছে একটা সিম্পলিফাইড ফর্ম। এবার এইখান থেকে দেখো যে একটা নির্দিষ্ট ডাইপোলের ক্ষেত্রে তার ডাইপোল মোমেন্ট ফিক্সড, কেটা ফিক্সড, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি ই প্রপোর্শনাল টু 1/r3। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কি হয় না, যে ডিস্টেন্স থাকে ডিস্টেন্সের কিউবের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। ওকে, এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। তাহলে দেখো ক্যালকুলেশনটা অনেকটা বড় মনে হতে পারে, কিন্তু বড় হলেও কিন্তু ক্যালকুলেশনটা খুব একটা জটিল নয়, সহজে ক্যালকুলেশন। আচ্ছা, এবার যদি এইটাকেই যদি আমি এসআই সিস্টেমের ক্ষেত্রে করি, দেখো আমি বলেছি তোমাদেরকে টোটাল 3টে কেস নিয়ে আলোচনা করব, তার মধ্যে একটা কেস এইটা, দ্বিতীয় কেসটা কখন, যখন লম্ব অক্ষের উপরে থাকবে। এবার প্রত্যেকটা কেসে আবার সিজিএস এবং এসআই দ্বারা ক্যালকুলেশন করা আছে। তাহলে কি করব, আমি একটার ক্ষেত্রে শুধুমাত্র সিজিএস এসআই দুটোই করে দেব, বাকি যে দুটো কেসগুলো থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু তুমি শুধুমাত্র হয়তো সিজিএসটা করে দিলাম, এসআইটা নিজের মতো করে দিলে, বা এসআইটা করে দিলাম, সিজিএসটা নিজের মতো করে নিলে, এভাবে করবে। তাহলে এইটার ক্ষেত্রে এসআই সিস্টেমে কিভাবে ক্যালকুলেশনটা হবে, চলো আমরা সেটা দেখি। এসআই সিস্টেমের ক্ষেত্রে, তাহলে এসআই সিস্টেমের ক্ষেত্রে দেখো যে জিনিস যেটা ছিল গল্প সেম, এই যে ছবি যেটা ছিল সেটা সেম, শুধুমাত্র আমরা কি করব, ক্যালকুলেশনটা এসআই সিস্টেমে করব। তাহলে এসআই সিস্টেমে যদি করি, তাহলে এই যে জিনিসটা দেখো, এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা E1 ছিল, তাহলে E1টার ক্ষেত্রে কি হবে, E1টা কি জিনিস বলেছিলাম, যে না এইখানে যে চার্জটা আছে তার ধরুন এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E1 ইকুয়াল টু কি লিখবো, এই যে আগেরটার মতো তো আর আমরা নিশ্চয়ই এইরকম লিখবো না। এসআই সিস্টেমের ক্ষেত্রে কি হয়, 1/4πε হয় না, এপসাইলন হয়। তাহলে এপসাইলন আমরা লিখতে পারি, অথবা এপসাইলনকে কে ইন্টু এপসাইলন নট লিখতে পারি, কারণ কি এপসাইলন বাই এপসাইলন নট সমান কে, তাহলে এপসাইলন সমান কি কে ইন্টু এপসাইলন নট। ওকে, আচ্ছা আমি কি বলেছি যে এটার ক্ষেত্রেও যেমন বলেছি যে কে পরবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটা মাধ্যমে রাখা আছে, তাহলে এটার ক্ষেত্রেও সেই জিনিসটা ভ্যালিড। তাহলে ই ইকুয়াল টু 1/4π কে ইন্টু এপসাইলন নট চার্জ বাই তাদের মধ্যে যে ডিস্টেন্স কত হবে, সেম জিনিস আর মাইনাস এলই তো হবে তার স্কোয়ার, কারণ কি এই টোটাল ডিস্টেন্স আর এইটুকুর দৈর্ঘ্য এল, তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত আর মাইনাস এলই হবে, আর মাইনাস এল তার স্কোয়ার। এটার ডিরেকশন কোন দিক বরাবর হবে, সে ওপি এর দিক বরাবরই হবে। মানে আমি ছবিটা নতুন করে আঁকলাম না, ঠিক আছে, এই ছবি থেকেই করে দিচ্ছি এসআই সিস্টেমটা, অসুবিধার কিছু নেই তো, আশা করি নেই। তাহলে E2টা কি, E2টা হলো যে এই চার্জটার ধরুন এই পয়েন্টে যে তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, সেটা কোন দিক বরাবর হবে, এই দিক বরাবর হবে। সেটার ক্ষেত্রে কি হবে, 1/4π কে ইন্টু এপসাইলন নট কিউ বাই আর প্লাস এল তার স্কোয়ার হবে। এটার ডিরেকশন কি হবে, পিও বরাবর। মানে এইটার ক্যালকুলেশন সেম, শুধুমাত্র দেখো এই যে কে এর জায়গায় 1/4πε0 যেটা আসে না, সেইটা নিয়ে ক্যালকুলেশন, আর কিছুই না। এবার তাহলে নিট যেটা পি বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নিট, সেটা কি ই ইকুয়াল টু E1 মাইনাস E2। তাহলে E1 মাইনাস E2 যদি করি, সেটার মান কত হবে, E1 এর মান 1/4π কে ইন্টু এপসাইলন নট। আচ্ছা, আমরা যদি ইচ্ছা করি এখান থেকে দেখো 1/4πε0 কে ইন্টু এপসাইলন নট আর কিউ উপরে যেটা আছে প্রত্যেকটা কমন, প্রত্যেকটার ক্ষেত্রে, তাহলে আমরা এটা কমন নিয়ে নিতে পারি, q/4π কে ইন্টু এপসাইলন নট কমন নিয়ে নিতে পারি। কমন যদি নিই, কমন নিলে কত হবে, 1/r মাইনাস এল তার স্কোয়ার মাইনাস 1/r প্লাস এল তার স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো, এবার বাকি ক্যালকুলেশনটুকু দেখো, q/4π কে ইন্টু এপসাইলন নট থাকলো। এইটা দেখো এদের দুজনের লসাগু যদি করি, লসাগুটা কি হবে, আর মাইনাস এল তার স্কোয়ার আর প্লাস এল তার স্কোয়ার। তাহলে লসাগু যদি এটা হয়, নিচে এটা আছে মানে কি এটা উপরে চলে যাবে, এখানে প্রথমে আর প্লাস এল তার স্কোয়ার মাইনাস আর মাইনাস এল তার স্কোয়ার q/4π কে ইন্টু এপসাইলন নট থাকলো, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, টোটালটা কী হয়ে যাবে, হোল স্কোয়ার আছে সেজন্য হোল স্কোয়ার থেকে গেল। আর এটা ভাঙলে কি হয়ে যাবে, এই যে দেখো একটু আগে পেলাম আমরা যে সেটা হবে 4rl হবে,
ভেঙে দেখে নেবে যদি সমস্যা হয়। হলো তাহলে সেই আগের মতো আমরা কি লিখতে পারি 2L ইন্টু কিউ ইন্টু 2R নাকি বাই 4 পাই কে এপসাইলন নট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা থাকলো। আর এটা সমান কি লিখতে পারি আমরা পি, তাহলে 2p ইন্টু আর বাই 4 পাই কে ইন্টু এপসাইলন নট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার টোটালটার হোল স্কোয়ার। এটা পেলাম। এই যে জিনিসটা পেলাম সেটা কি অ্যাকচুয়ালি নিট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন পয়েন্টে না পি পয়েন্টে। এটা হচ্ছে এসআই সিস্টেমের ক্ষেত্রে। এসআই সিস্টেমের ক্ষেত্রে যদি আমাদেরকে যদি বলা হয় যে ভেক্টর পদ্ধতিতে কিভাবে কত হবে মানটা, ভেক্টরের ক্ষেত্রে কি শুধুমাত্র ভেক্টর চিহ্নটা বসবে পি এর উপরে ইন্টু আর বাই প্রত্যেকটা জিনিস সেম থাকবে 4 পাই এপসাইলন নট কে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার টোটালটার হোল স্কোয়ার। এটা হলো ভেক্টরে ইন ভেক্টর ফর্মে যদি তোমাকে লিখতে বলে। ওকে আচ্ছা, এটার ক্ষেত্রেও সেমভাবে এইটাতে যেমন বিশেষ ক্ষেত্র যেটা করলাম না, এটার ক্ষেত্রেও সেরকম একটা সেম বিশেষ ক্ষেত্র করা যেতে পারে। কীরকম বিশেষ ক্ষেত্রটা হবে? বিশেষ ক্ষেত্রটা কী হবে দেখো, যদি ইফ আর মাছ গ্রেটার দ্যান যদি এল হয়, ইফ আর এর মানটা যদি মাছ গ্রেটার দ্যান যদি এল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কে কি লিখতে পারি 2pr বাই দেখো 4 পাই কে এপসাইলন নট ইন্টু আর টু দি পাওয়ার 4 লিখতে পারি। আর কাটা গেলে 2p আরটাকে বাদ দিয়ে দিলাম 4 পাই কে এপসাইলন নট আর কিউব হবে। এটার ক্ষেত্রেও সেই সেম জিনিস ই প্রপোর্শনাল টু 1/r কিউব হয়। এই যে বিষয়টা, এই হচ্ছে সিজিএস আর এসআই সিস্টেম। তাহলে বুঝতে পারলে যে সিজিএস আর এসআই সিস্টেম বেসিক্যালি একই জিনিস, নতুন কিছু না। হ্যাঁ, শুধুমাত্র কি করা হয় যে 1/4 পাই কে ইন্টু এপসাইলন নট এই টার্মটা আসে, বাকি যা ছিল সেম। তাহলে এরকম যদি বলি যে ধরো সিজিএস সিস্টেমটা বলে দিলাম, তাহলে এসআই সিস্টেমটা তোমরা নিজেরা আশা করি করে নিতে পারবে, কোনো সমস্যা হবে না। এইটা হলো আমাদের একটা কেস নিয়ে আলোচনা করা হলো, ঠিক আছে। এইরকম যদি আরও অন্য কেস নিয়ে আলোচনা করি তাহলে সেইটা মানে আমি টোটাল তোমাদেরকে কি বলেছি, টোটাল 3টে কেস আছে, ঠিক আছে। এই যে জিনিসটা করলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কেস 1। এবার যে কেসটা করব সেটা হচ্ছে কেস 2। কেস 2টা কি আছে, কেস 2টা কি আছে দেখো, যদি দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত কোনো বিন্দু থাকে সেই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত হবে সেইটা বের করা। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক জিনিসটা কি? লম্ব সমদ্বিখণ্ডক জিনিসটা হলো, মনে করো এখানে একটা লাইন আছে, এই লাইনটাকে যদি এই লাইনটা ভাগ করে দেয় তাহলে এই লাইনটাকে কি বলবো, এর লম্ব সমদ্বিখণ্ডক বলবো কি না? দেখো এই যে লাইনটা আছে এই লাইনটাকে দেখো, এই যে লাইনটা এই লাইনটা কি করছে, সমান দুটো ভাগে ভাগ করছে এবং লম্ব বরাবর ভাগ করছে, সেই জন্য এটাকে বলা হয় লম্ব সমদ্বিখণ্ডক, ঠিক আছে। তাহলে যদি তোমাকে যদি এরকম একটা ডাইপোল দেওয়া থাকে, মনে করো ছবিটা একটু ভালো করে আঁকি, মনে করো এখানে একটা মাইনাস কিউ আধান আছে, এখানে মনে করো একটা প্লাস কিউ আধান আছে। এই পয়েন্টটাকে মনে করো আমি এ পয়েন্ট নাম দিলাম, এ পয়েন্টটাকে নাম দিলাম আমি বি পয়েন্ট। তাহলে এ পয়েন্টে মাইনাস কিউ আধান আছে আগের মতো, বি পয়েন্টে আছে কত, প্লাস কিউ আধান। এদের মাঝের যে ডিস্টেন্স আছে সেটা কত আছে না 2L ডিস্টেন্স আছে। তাহলে এইটাকে কি বলবো আমরা, একটা তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। এই ইলেকট্রিক ডাইপোলটার লম্ব সমদ্বিখণ্ডক কাকে বলবো? লম্ব সমদ্বিখণ্ডক বলবো যদি এই মাঝ বরাবর যদি এইভাবে একটা লাইন দ্বারা যদি আমি এটাকে ভাগ করতে পারি, ঠিক না। তো মনে করো এরকম লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত একটা বিন্দু ধরে নিলাম পি। তো তোমাকে করতে হবে কি, যে এই তড়িৎ দ্বিমেরুটার দরুন এই যে লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দু পিতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত সেইটা বের করতে হবে।
তার মানে কি, মানে হলো এটাই যে এই চার্জটার জন্য এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয় সেটা বের করো, এটার জন্য এখানে কত হয় সেটা বের করো, দিয়ে সেটাকে ভেক্টর পদ্ধতিতে আর কি কোন দিক বরাবর সেটা মাথায় রেখে যোগ বা বিয়োগ যা করতে হবে সেটা করো। বোঝা গেল? এ হচ্ছে আসল গল্প। এবার আমরা যদি এইটাকে যদি ছবিটাকে যদি কমপ্লিট করতে চাই, আমরা কি জানি যখনই আমরা ক্যালকুলেশন করি যে পি যেটা পয়েন্ট থাকে সেখানে একটা পজিটিভ টেস্ট চার্জ রাখি, তাহলে এখানে পজিটিভ একক আধান যদি রাখি তাহলে তার উপরে মনে করো এর দরুন যদি ক্রিয়াশীল বল ভাবি, তাহলে এই -q পয়েন্ট আর এখানে -q চার্জ আসে আর এখানে +1 চার্জ আসে, কী করবে এদের মধ্যে আকর্ষণ বল হবে। আকর্ষণ বলটা কোন লাইন বরাবর কাজ করবে? এই লাইন বরাবর। আমি মনে করো সলিড লাইন টানলাম, তাহলে আকর্ষণ যে বলটা কাজ করবে সেটা এই লাইন বরাবর কাজ করবে। ক্লিয়ার? আচ্ছা, এইখানে যেটা +q চার্জ আছে, ঠিক আছে, এখানে যে +q চার্জ আছে আর এখানে প্লাস চার্জ আছে একক ধনাত্মক আধান, তাহলে এর দরুন ক্রিয়াশীল বলটা কী হবে? বিপরীত দিকে হবে। তাহলে এটা কি হবে? এরকম হবে। বুঝতে পারলে বিষয়টা? এটা যেহেতু প্লাস এটাও প্লাস, তাহলে কি হবে? এদের মধ্যে বিকর্ষণ হবে। তাহলে এইটাকে আমরা বলতে পারি E1। এটাকে ধরো আমি ধরে নিলাম E1, আর এই এদের মধ্যে যেটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবো সেটাকে আমি ধরে নিলাম E2। বুঝতে পারলে বিষয়টা? দেখো ছবিটা আমি আরেকবার বলে দিচ্ছি। তড়িৎ দ্বিমেরু কাকে বলে? তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল হচ্ছে সেটাই যেখানে দুটি সমান এবং বিপরীত আধান একটা নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে রাখা থাকে। এখানেও দেখো তাই করেছে, একটা -q আধান, এখানে +q আধানকে 2l দূরত্বের ব্যবধানে এ আর বি পয়েন্টে রেখেছি। তাহলে এটা কি তৈরি করেছে? একটা দ্বিমেরু গঠন করেছে। এই যে দ্বিমেরু গঠন করলো, তার মানে এখানে -q চার্জ আছে, এখানে +q চার্জ আছে। এবার তোমাকে বললো যে এই দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয়। তার মানে কি, এই দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক মানে কি, মাঝ বরাবর যে লাইনটা একে দুই ভাগে ভাগ করবে, এদিকটা অর্ধেক এদিকটা অর্ধেক, ভাগ করলো। লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত একটা পয়েন্ট ধরে নিলাম পি। এই পি বিন্দুতে এইটার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত সেটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো -q এর জন্য পি বিন্দুতে যে ক্ষেত্র প্রাবল্য তৈরি হবে সেটা কি হবে? এটা -q, এখানে কি প্লাস যদি আধান থাকে, +1 আধান থাকলে এর মধ্যে আকর্ষণ বল হবে, ফলে ক্ষেত্র প্রাবল্যটা এই দিক বরাবর হবে, E2 ধরে নিয়েছি। আর এখানে +q চার্জ আছে, এখানে যদি +1 আধান থাকে তাহলে এদের মধ্যে বিকর্ষণ বল হবে, ফলে এইটা হয়ে যাবে কি এই দিক বরাবর হবে, বিকর্ষণ করবে, সেটাকে আমি ধরে নিয়েছি E1। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এটা হচ্ছে আমার তড়িৎ দ্বিমেরুটা, তাই তো? এখানে -q আছে, এখানে +q চার্জ আছে। এবার এই আমি তাহলে ধরতে পারি যে এইটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে আছে যেটাকে থিটা বললাম, এটাও তাহলে সেম অ্যাঙ্গেল হবে, এটাও কি হবে? থিটা হবে। ক্লিয়ার? তাহলে এটা থিটা হলো। এই যে মাঝের যে পয়েন্টটা আছে সেটাকে আমি ও নামকরণ করলাম। এবার একটা জিনিস বোঝো, এই অ্যাঙ্গেলটা কতটুকু? আচ্ছা ছাড়ো, এদিক বরাবর কত হবে? E1, এদিক বরাবর E2 হবে। তাহলে দেখো হচ্ছে এর দরুন এই দিক বরাবর, এর দরুন এই দিক বরাবর কাজ করছে, তাহলে নিট যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা কোন দিক বরাবর কাজ করছে সেটা বুঝতে হবে। একটা এদিক বরাবর, একটা এদিক বরাবর, তাহলে নিটটা কোন দিক বরাবর কাজ করবে? এই দিক বরাবর কাজ করবে, মানে লব্ধিটা। বুঝতে পারছো বিষয়টা? তাহলে লব্ধিটা কোন দিক বরাবর কাজ করবে আমরা বুঝতে পারছি যে এই দিক বরাবর হবে, ম্যাথামেটিক্যাল আমরা করবো ক্যালকুলেশনটা। ওকে, তাহলে লব্ধিটা কাজ করবে এই দিক বরাবর। কিভাবে কাজ করবে না করবে সেটা আমরা পরে আলোচনায় আসছি, চিন্তার কিছু বিষয় না, তোমরা শুধু বিষয়টাকে ভালো করে শোনো। আচ্ছা, এবার আমি কি বললাম যে এইখানে এটা থিটা কোণ করে যদি থাকে, এটা যদি থিটা কোণ করে থাকে তাহলে এটা কত আছে? এটা যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক বলেছে, এটা কত? 90। তাহলে এটা যদি 90 হয়, এটা যদি থিটা হয়, তাহলে এইটার মান কত হবে বলো? এইটার মান কত হবে? ওইটার মান হবে, দেখো টোটাল মান কত হয়? 180। টোটাল তিনটে, এটাকে যদি একটা ট্রায়াঙ্গেল ভাবি তাহলে টোটাল তিনটের যোগফল 180। 180 থেকে বাদ যাবে কত? একটা বাদ যাবে থিটা, আর একটা বাদ যাবে কত? 90 ডিগ্রি, তাই না? তাহলে 90 থেকে 180 থেকে 90 বাদ দিলে 90,
90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কত হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। বোঝা গেল? তাহলে এইটার মান যদি 90 ডিগ্রি মাইনাস থিটা যদি হয়, তাহলে এইটার মান কত হবে? এইটার মান কত হবে? এই কোণটার মান কত হবে? এইটার মান হয়ে যাবে, যেহেতু মানে একই কোণ, সেজন্য এটার মান হয়ে যাবে 90 মাইনাস থিটা। এখানে কি লিখবো? লিখছি না। এটার মান হবে মনে করো 90 মাইনাস থিটা হবে। তাহলে এইটার মান 90 মাইনাস থিটা, আর টোটাল এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 হবে। তাহলে এই অ্যাঙ্গেলটার মান কত হবে? এই অ্যাঙ্গেলটাই হবে অ্যাকচুয়ালি থিটা। বুঝলে? তো যাই হোক, এগুলো জিওমেট্রিক্যাল ব্যাপার, এগুলো বুঝে নিতে হবে তোমাকে। এটা থিটা হলে, এটা 90 ডিগ্রি হলে, এটা 90 মাইনাস থিটা, তাহলে কি হবে? সেম অ্যাঙ্গেল এটাও হয়ে যাবে 90 মাইনাস থিটা। এটা যদি 90 মাইনাস থিটা হয় আর টোটালটা যদি 90 হয়, তাহলে এটা কত হয়ে যাবে? থিটা হয়ে যাবে। এইটুকু জিনিস বোঝার আছে, আর কিছু নেই। এবার দেখো, ভেক্টর পদ্ধতিতে যদি আমরা যাই, ভেক্টর পদ্ধতিতে কি হয় সেটা হচ্ছে, এই দিক বরাবর E1 তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাজ করছে। আমি বোঝানোর জিনিসগুলো আগে বুঝিয়ে দিচ্ছি, তারপরে ক্যালকুলেশনে চলে যাবো, ইজিলি ক্যালকুলেশন হয়ে যাবে। ওকে, ক্যালকুলেশনে আমাদের ক্যালকুলেশন নিয়ে চিন্তা করার কিছু নেই। ওকে, তাহলে দেখো, এই দিক বরাবর যদি E1 কাজ করে, তাহলে আমি E1টাকে এই দিক বরাবর একটা উপাংশে, এই দিক বরাবর একটা উপাংশে ভাগ করতে পারি কি না? ইজিলি ভাগ করে নিতে পারবো। তাহলে দেখো, এই দিক বরাবর কোণ আছে থিটা, তাহলে থিটা কোণ করে থাকে যে দিকটা, সেদিক বরাবর উপাংশ কত হয়? E1 cos থিটা। তাহলে বিপরীত দিকে কত হবে? E1 sin থিটা। বোঝা গেল? আবার যদি E2 এর কথা বলি, E2টাকেও দেখো, এদিক বরাবর তোমার E2 এর ক্ষেত্রে যদি দেখি, E2 এর ক্ষেত্রে যদি দেখি, তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে? এটার সাথে যে অ্যাঙ্গেলটা, সেটা কত হবে? থিটা হবে। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে E2 এর এই থিটা অক্ষ বরাবর যে কম্পোনেন্ট আছে, সেটা কত হবে? E2 cos থিটা। আর এই লম্ব দিক বরাবর এই উপাংশের মান কত? E2 sin থিটা। ঠিক আছে? এই হচ্ছে বোঝার বিষয়। এইটুকু জিনিস যদি বুঝে যাও, বাকি ক্যালকুলেশন তোমার কাছে কিছু না। এবার সিজিএস পদ্ধতিতে যদি আমরা ক্যালকুলেশন করি আর কি, তাহলে সিজিএস পদ্ধতি দেখো, সিজিএস পদ্ধতিতে কিভাবে আমরা ক্যালকুলেশনটা করতে পারি একবার দেখে নাও তোমরা। যা বলা দরকার সেটুকু কিন্তু আমি বলে নিয়েছি। এবার দেখো, সিজিএস পদ্ধতিতে আমরা ক্যালকুলেশনটা করছি, কি ঘটনা ক্যালকুলেশন করছি দেখো। এইখানে যে আধানটা আছে প্লাস কিউ আধান, তারও দরুন এই পি পয়েন্টে ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ধরে নিয়েছি E1। E1 এর মান কত হবে? E1 ইজ ইকুয়ালস টু কিউ বাই কে ইন্টু এদের মধ্যে যে ডিস্টেন্স, সেটা কি অ্যাকচুয়ালি বিপি। এই যে এইখান থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স, তাহলে সেটাকে কি লিখবো? কিউ বাই কে ইন্টু বিপি এর মান কত? তাহলে বিপি এর মান কত? বিপি এর মান কত জানি আমরা আপাতত? জানি কি? জানি। দেখো, এটার মান কত? এটার মান দেখো, টোটালটার মান যদি 12 হয়, তাহলে অর্ধেকটার মান কত? L। আর এই যে ডিস্টেন্সটা, সেটা আমরা ধরে নেব R ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করছে। তাহলে এইটা যদি L হয়, এটা যদি R হয়, তাহলে এটার মান কত? √R² প্লাস L²। তাহলে এটার মান হলো √L² প্লাস R²। এখানে তাহলে √ওভার থাকার কথা, তাহলে √ওভারটা গেল কোথায়? কারণ দেখো, উপরে একটা স্কোয়ার আছে, সেজন্য √ওভারটা কেটে গেল। ওকে, তাহলে শুধুমাত্র কিউ বাই কে ইন্টু R² প্লাস L² থাকলো। এটা হলো E1। এবার যদি E2 এর কথা বলি, E2 এর মান কত? E2 কোনটা? আচ্ছা, এটা ডিরেকশন কোন দিক বরাবর হবে? এই দিক বরাবর। তাহলে কোন দিক বরাবর লিখবো? আচ্ছা, বিপি এর ডিরেকশন বরাবর লিখলাম। এবার এই পয়েন্টে এই চার্জের দরুন ক্রিয়াশীল যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেটা কত হবে? কিউ বাই কে ইন্টু এপি তার স্কোয়ার। তাহলে কিউ বাই কে ইন্টু এপি এর মান কত হবে? সেম, √R² প্লাস L²। তাহলে √R² প্লাস L², তার আবার যদি হোল স্কোয়ার করি, তাহলে কি হয়ে যায়? শুধু R² প্লাস L² থাকে। ওকে, তাহলে R² প্লাস L²। এটার ডিরেকশন কোন দিকে? PA বরাবর।
মানে এই দিক থেকে এই দিক বরাবর, ঠিক আছে, এই হচ্ছে গল্প। তাহলে E1 এর মান পেলাম, E2 এর মান পেলাম। আচ্ছা, এইখানে দেখো তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি অলরেডি বলেই দিয়েছি যে এইটা হলো E1, এইটা হলো E2 কাজ করছে। এবার তাহলে ওই লব্ধি এর মান কোনটা হবে? এই দিক বরাবর লব্ধি হবে। এবার একটা জিনিস দেখো, মানে সিম্পল একটা ক্যালকুলেশন বোঝো। E1 এর মান দেখো কিউ উপরে আছে, E2 এর মানের উপরে কিউ আছে, নিচে কে আছে? এরও নিচে কে আছে। ডিস্টেন্স দেখো আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার আছে, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার আছে, শুধুমাত্র ডিরেকশনটা আলাদা। তাহলে মান তো সেম। তাহলে মান যেহেতু সেম, তাহলে আমরা বলতে পারি যে E1 আর E2 এদের দুজনের কিন্তু দুজনের মান কিন্তু সেম। তাহলে দুজনের যদি মান সেম হয়, তাহলে আমরা এর দুজনের কম্পোনেন্ট যদি নিই, মনে করো E1 সাইন থিটা কম্পোনেন্ট নিলাম, আর সেম E2 সাইন থিটা কম্পোনেন্ট নিলাম, তাহলে এই কম্পোনেন্ট দুটো সেম হবে। যদি এদের দুজনের মান সেম হয়, থিটা কোণ যদি সেম হয়, তাহলে E1 সাইন থিটা যেটা, E2 সাইন থিটাও সেটা হবে। তাহলে দেখো এই দিক বরাবর কাজ করছে E1 সাইন থিটা, এদিক বরাবর কাজ করছে E2 সাইন থিটা। তাহলে এইটা আর এটা যদি সমান হয়, তাহলে এই দিক বরাবর একটা বল কাজ করছে, এদিক বরাবর একটা বল কাজ করছে। এই দুটো বল যদি সমান এবং বিপরীত দিকে হয়, তাহলে এরা একে অপরকে ব্যালেন্স করবে। যদি ব্যালেন্স করে, তার মানে কাটাকাটি হয়ে যাবে। তাহলে শুধুমাত্র দেখো E1 আর E2-র এই দিক বরাবর যে কম্পোনেন্টটা থাকলো, সেটাই ইফেক্টিভলি থাকছে, এক্সিস্ট করছে। তার মানে এই পয়েন্টে নিট যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে, সেটা হবে এই E1 cos θ আর E2 cos θ এর যোগফলটা, আর কিছু কিন্তু ক্যালকুলেশনে থাকবে না। তাহলে নিট ক্ষেত্র প্রাবল্য E যদি ধরি, E যুগষ্ট কত হবে? E1 cos θ প্লাস E2 cos θ, বুঝলে কিনা? E1 cos θ ওইদিকে, E2 cos θ ওইদিকে, আর সাইন থিটা কম্পোনেন্ট দুটো একে অপরকে ব্যালেন্স করে দিল, কাটাকাটি হয়ে গেল। তাহলে E1 cos θ আর E2 cos θ এর যোগফলটাই হবে কি অ্যাকচুয়ালি E। তাহলে এদের ক্যালকুলেশনটুকু যদি আমরা করে নিই, বাকি ক্যালকুলেশনটুকু যদি আমরা করে নিই, দেখো E1 এর মান তো আমরা জানি, তাহলে আমাকে জানতে হবে কি এখানে cos θ এর মান, তাই না? E1 এর মান জানি, E2 এর মানও জানি। দেখো এখানে E1 এর মান কত? এটা। E2 এর মান কত? এটা। তাহলে আমরা cos θ এর মানটা কত সেটা জানি না। তাহলে cos θ কি হচ্ছে সেটা দেখি। cos θ মানে কি? cos মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে যদি একটা ত্রিভুজের কথা ভাবি, এই ত্রিভুজের ভূমি কোনটা? এটা। অতিভুজ কোনটা? এইটা। তাহলে cos θ ভূমি, ভূমি এর মান কত? l। অতিভুজের মান কত? এইটা। অতিভুজের মান √r² প্লাস l²। ওকে, এটা হয়ে গেল অতিভুজের মান। তাহলে cos θ এর মান আমরা পেয়ে গেলাম। cos θ এর মান কত হলো? √l/√r² প্লাস l²। এটা হলো cos θ এর মান। তাহলে যেটা নিট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E E1, E1 এর মান কত আছে? q/k r² প্লাস l² ইন্টু cos θ। cos θ এর মান কত? l/√r² প্লাস l² প্লাস E2 এর মান কত হবে? সেম জিনিস, q/k r² প্লাস l² ইন্টু l/√r² প্লাস l²। তাহলে দেখো এই দুটো টার্ম সেম টার্ম, সেজন্য উপরে কি চলে আসবে? 2q ইন্টু l/k r² প্লাস l² টু দি পাওয়ার 1। কিছু নেই মানে কি? টু দি পাওয়ার 1 আছে। আর এটা r² প্লাস l² টু দি পাওয়ার কি? √ওভার থাকা মানে কি? হাফ। তাহলে দেখো ভেতরের এই টার্ম দুটো সেম, উপরে টু দি পাওয়ার 1 আছে, টু দি পাওয়ার হাফ আছে। 1 আর হাফ যদি যোগ করে কত হয়? 3/2। তাহলে এটাকে যদি আর একটু ভালো করে লিখি, 2q/2ql k ইন্টু r² প্লাস l² টু দি পাওয়ার 3/2। ক্লিয়ার? এবার উপরে যেটা আছে দেখো 2q ইন্টু l, চিনতে পারছো এই রাশিটা? এই রাশিটা কি অ্যাকচুয়ালি? মানে q ইন্টু 2l। তাহলে q ইন্টু 2l মানে কি? এই ডাইপোল মুভমেন্ট। তার মানে সেটাকে আমরা p দ্বারা প্রকাশ করি না? p কি বলেছিলাম? q একটা চার্জ ইন্টু তাদের মধ্যে দূরত্ব, সেটা তো এটা। তাহলে p/2
কে ইন্টু আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এটা হলো নেট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই পয়েন্টে। একটা ডাইপোলের জন্য, তড়িৎ দ্বিমেরুর জন্য তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত একটা বিন্দু পিতে নেট ডাইপোল তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, সেটা হচ্ছে এটা। বোঝা গেল? এই হচ্ছে মোটামুটি বেসিক বিষয়। এবার এটাকে যদি তোমাকে বলে ভেক্টরের ফর্মে লেখো, তখন কি হবে? মাথায় একটা ভেক্টর সাইন দিয়ে দেবে, ব্যাস গল্প শেষ। এবার এখানেও সেই আর কি একটা নোট আছে, নোটটা মাথায় রাখতে হবে। নোটটা কি না, ইফ আর মাচ মাচ গ্রেটার দ্যান এল, তার মানে কি এই যে ডিস্টেন্সটা, এই যে দ্বিমেরু থেকে যে পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করছি তার যে ডিস্টেন্সটা, সেটা যদি এই দ্বিমেরুটার মাঝে যে ডিস্টেন্সটা ছিল তার থেকে অনেক বেশি হয়, তাহলে কি হবে? এটা যদি মাচ মাচ গ্রেটার দ্যান হয়, তাহলে আর স্কোয়ার মাচ মাচ গ্রেটার দ্যান অবশ্যই এল স্কোয়ার হবে। তাহলে সেক্ষেত্রে কি হয়, এল স্কোয়ারটাকে আমরা নেগলেক্ট করতে পারি। নেগলেক্ট করে কি লিখতে পারি? ই ইজ ইকুয়ালস টু পি বাই কে ইন্টু কী হয়ে যাবে, আর স্কোয়ার তো আছে, ইন্টু কী হয়ে যাবে, 3/2 হয়ে যাবে। এল স্কোয়ারটা নেগলেক্ট হয়ে গেল, তাহলে 2 কাটা যাবে। তাই দেখো পি বাই কে ইন্টু কী আসছে, আর কিউব চলে আসছে নাকি? তাহলে দেখো সে ঠিক সেমভাবে আগে যেমন ক্যালকুলেশন করছিলাম ই প্রপোর্শনাল টু 1/r3, ওইরকমই একটা চলে আসছে আমাদের। তো এই হচ্ছে মোটামুটি দুটো যে ক্যালকুলেশন ছিল আর কি, মানে টোটাল 3টে কেস আছে এরকম। তার মধ্যে দেখো আমরা দ্বিতীয় কেসটা পর্যন্ত আলোচনা করলাম, এবার 3 নম্বর যে কেসটা আছে সেটা কিন্তু আলোচনা করতে হবে। তো আজকে আর আলোচনা করব না 3 নম্বর কেসটা, সেটা পরবর্তী ক্লাসে আলোচনা হবে। আপাতত তোমরা এই যে দুটো আমি ডেরিভেশন দিলাম, হ্যাঁ, এইটার ব্যাপারে একটা বলি, এইটা আমি কিন্তু সিজিএস সিস্টেমে করলাম। এবার এসআই সিস্টেমেও কিন্তু সেমভাবে ক্যালকুলেশনটা কিন্তু করতে হবে। এসআই সিস্টেমে একই জিনিস হবে, ঠিক আছে, কোনো কিছু চেঞ্জ হবে না। শুধুমাত্র এইখানে যেটা মানে এটা তো আমার সিজিএস সিস্টেম আসলো। এসআই সিস্টেমে যখন ক্যালকুলেশনটা করবে, এসআই সিস্টেমের ক্ষেত্রে ই ইজ ইকুয়ালস টু কী আসবে, সেম জিনিস আসবে, শুধুমাত্র পি বাই এখানে কি হয়ে যাবে 4πk এপসাইলন নট থাকবে, বাকি আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2, একই জিনিস, সেম, প্রত্যেকটা সেম জিনিস, শুধুমাত্র এই জায়গাটুকু আলাদা হবে, ঠিক আছে। তো এসআই সিস্টেমের ক্ষেত্রে ক্যালকুলেশনটা করবে। তাহলে তোমাদের কাজ কি থাকলো? কাজ যেটা থাকলো সেটা হচ্ছে যে এই যে এরকম তড়িৎ দ্বিমেরু আছে একটা, তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর কোনো পয়েন্ট পি যদি দেওয়া থাকে, তার দরুন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয় সেই পয়েন্টে, এটা সিজিএস সিস্টেমে করবে, এসআই সিস্টেমে করবে। আরেকটা কি করালাম এখন, যেটা এটা একটা তড়িৎ দ্বিমেরু আছে, এদের লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে, সেটাও আমি সিজিএস সিস্টেমটা করে দিলাম। এসআইটাও কিন্তু তোমরা বই পেয়ে যাবে, বই থেকে দেখে করে নেবে বা নিজেরাও করে নিতে পারবে, ঠিক আছে, সেটা করবে। তাহলে টোটাল 4টে জিনিস তোমাদের পড়া থাকলো, এটুকু তোমরা কিন্তু ক্লিয়ার করো। আর তোমাদের পরবর্তী যে ক্লাস আছে সেই ক্লাসে কিন্তু বাকি জিনিসগুলো তোমাদের আলোচনা করা হবে। যাই হোক, প্রত্যেকে কিন্তু ক্লাসটা ভালো করে দেখবে, আর কোথাও যদি সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবে, জানাবে আমাকে গ্রুপে, আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব, ওকে। আর আমি কিন্তু এটার ব্যাপারে মানে এটা কিন্তু করতে দেবো আর কি প্রত্যেকে যেন দেখি এটা ঠিকঠাকভাবে ক্লিয়ার করেছো। তো যাই হোক, আপাতত এটুকুই থাক, ঠিক আছে, থ্যাংক ইউ।